সালে তুরস্ক ও সিরিয়ার সীমান্ত জুড়ে আঘাত হানে 7.8 মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প। কয়েক সেকেন্ডের ব্যবধানে তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়। এতে প্রাণ হারান প্রায় 57,000 মানুষ এবং ক্ষতিগ্রস্ত হন 2,30,00,000-এরও বেশি। Drone footage shows the scale of the devastation. 2015 সালে নেপালে আঘাত হানে 7.8 মাত্রার ভূমিকম্প, যা ছিল বিশ্বের বড় প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি। এতে মৃত্যুবরণ করেন প্রায় 9,000 মানুষ, আহত হন আরও 21,000। ধ্বংস হয় দেশটির 80% ধর্মীয় ও ঐতিহাসিক স্থাপনা। 2011 সালে জাপানের 9 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর ভয়াবহ সুনামি আঘাত হানে। ভূমিকম্প ও সুনামিতে নিহত হন প্রায় 19,000 মানুষ, আহত হন আরও 6,000। এই দুর্যোগের ফলে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেও মারাত্মক বিপর্যয় দেখা দেয়। বাংলাদেশে গত শুক্রবার প্রথম ভূমিকম্প অনুভূত হওয়ার পর মাত্র 31 ঘন্টায় মোট 4 বার ভূমিকম্প অনুভূত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এসব কম্পন আরও বড় ভূমিকম্পের সম্ভাবনার ইঙ্গিত দেয়। গবেষণা অনুযায়ী বাংলাদেশে প্রায় 125 থেকে 175 বছর পর পর একটি বড় ভূমিকম্প হয়ে থাকে। সেই হিসেবে দেশে বড় ভূমিকম্প হওয়ার সময় ঘনিয়ে এসেছে। এখন এটা একটা সিগনিফাই করছে বা আমাদের সামনে যে সতর্ক বার্তা দিচ্ছে, এই যে আনলক প্রসেসটা শুরু হলো, সামনে আরো বড় ভূমিকম্প অপেক্ষা করছে। বিশ্লেষকদের মতে, যদি ঢাকায় 7 মাত্রার বড় কোনো ভূমিকম্প আঘাত হানে, তাহলে শহরের চিত্র হতে পারে ভয়াবহ। বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এ মহানগরটি কয়েক সেকেন্ডেই রূপ নিতে পারে ধ্বংসস্তূপে। প্রথমেই সবচেয়ে বড় আশঙ্কা প্রাণহানি। বিশেষজ্ঞদের হিসেব অনুযায়ী বড় ভূমিকম্প হলে ঢাকায় প্রাণ হারাতে পারেন 4 থেকে 5 লাখ মানুষ। ঢাকার ভবনগুলোর অর্ধেকের বেশি নির্মিত হয়েছে নিয়ম বহির্ভূতভাবে। বেশিরভাগ ভবনই ভূমিকম্প সহনশীল নয়, ফলে ধসে পড়তে পারে অসংখ্য আবাসিক ও বাণিজ্যিক ভবন। তাছাড়া প্রধান সড়কগুলো ধসে পড়া ভবন, বৈদ্যুতিক খুঁটি ও গাছপালা দিয়ে অবরুদ্ধ হয়ে যাবে। সেতু, উড়াল সড়ক, ফ্লাইওভারগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে সড়ক যোগাযোগ, ফলে দ্রুত উদ্ধার কার্যক্রম চালানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী বা সিভিল ডিফেন্স কেউই যথাসময়ে অধিকাংশ স্থানে পৌঁছাতে পারবে না। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ঢাকার সরু গলি, ঘনবসতি, অনিয়ন্ত্রিত স্থাপনা এবং যানজটের কারণে উদ্ধার অভিযান স্থবির হয়ে যেতে পারে। এছাড়া গ্যাস, বিদ্যুৎ, ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে যেতে পারে, যার প্রভাব পড়বে দুর্যোগ পরবর্তী উদ্ধার ও যোগাযোগ কার্যক্রমে। বিশ্লেষকরা বলছেন, বড় দুর্যোগ মোকাবেলায় একটি সমন্বিত জাতীয় ভূমিকম্প প্রস্তুতি নীতি থাকা জরুরি, কিন্তু বাংলাদেশ তেমন কোনো নীতি এখনো তৈরি করতে পারেনি। ভূমিকম্পের সময় সাধারণ নাগরিকদের কি করা উচিত এবং কি করা উচিত নয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে। ভূকম্পন অনুভূত হলে আতঙ্কিত হওয়া যাবে না। ভূকম্পনের সময় বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে টেবিল, ডেস্ক বা শক্ত কোনো আসবাবের নিচে আশ্রয় নিতে হবে। রান্নাঘরে থাকলে গ্যাসের চুলা বন্ধ করে দ্রুত বেরিয়ে আসা প্রয়োজন। ঘরের বিম, কলাম ও পিলার ঘেঁষে আশ্রয় নেয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থানকালে স্কুল ব্যাগ মাথায় দিয়ে শক্ত বেঞ্চ অথবা শক্ত টেবিলের নিচে আশ্রয় নিতে হবে। ঘরের বাইরে থাকলে গাছ, উঁচু বাড়ি, বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে খোলা স্থানে আশ্রয় নেওয়া প্রয়োজন। গার্মেন্টস ফ্যাক্টরি, হাসপাতাল, মার্কেট ও সিনেমা হলে থাকলে বের হওয়ার জন্য দরজার সামনে ভিড় কিংবা ধাক্কাধাক্কি না করে 2 হাতে মাথা ঢেকে বসে পড়তে হবে। ভাঙ্গা দেয়ালের নিচে চাপা পড়লে বেশি নড়াচড়ার চেষ্টা করা থেকে বিরত থাকতে হবে। কাপড় দিয়ে মুখ ঢেকে রাখতে হবে যাতে ধুলাবালু শ্বাসনালীতে না ঢোকে। একবার কম্পন হওয়ার পর আবারও কম্পন হতে পারে, তাই সুযোগ বুঝে বের হয়ে খালি জায়গায় আশ্রয় নিতে হবে। উপরতলায় থাকলে কম্পন বা ঝাঁকুনি না থামা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাড়াহুড়া করে লাফ দিয়ে বা লিফট ব্যবহার করে নামা যাবে না। কম্পন বা ঝাঁকুনি থামলে সিঁড়ি দিয়ে দ্রুত বেরিয়ে খোলা আকাশের নিচে অবস্থান নিতে হবে। গাড়িতে থাকলে পদচারী সেতু, উড়াল সড়ক, গাছ ও বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে গাড়ি থামাতে হবে এবং ভূকম্পন থামার আগে গাড়ি থেকে না বের হওয়াই ভালো। এছাড়া বাড়িতে ব্যাটারি চালিত রেডিও, টর্চ লাইট, পানি এবং প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।